সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে ক্লাস করতে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। আবার ক্লাস করতে চলে এসেছি। তোমরা দশম শ্রেণী। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। আমরা কয়েকদিন ধরে ভারতবর্ষ সম্পর্কে আলোচনা করছিলাম, তাই তো? প্রথমে ভারতবর্ষের কৃষি ব্যবস্থা আলোচনা করেছি, তারপরে ভারতবর্ষের সমগ্র শিল্প ব্যবস্থা। সমগ্র বলছি এই অর্থেই যে পাঠ্যপুস্তক অনুযায়ী সমগ্র, ঠিক আছে? যেটুকু আমাদের পাঠ্যপুস্তকে আছে সেই হিসাবে আমরা সমগ্র বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তারপরে ভারতবর্ষের জনসংখ্যা এবং জনঘনত্ব, আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। তো তোমরা পূর্বের ক্লাসগুলো খুব ভালোভাবে উত্তর দিতে পেরেছো এবং আজকেও তোমরা সবাই খুব ভালোভাবে প্রত্যেকটা প্রশ্নের খুব ভালোভাবে উত্তর দিয়েছো। দু একটা জায়গায় যে সমস্যা আছে সেই সমস্যা তোমাদেরকেই দূর করতে হবে। তোমাদেরকেই ভালোভাবে ওটাকে আবার রিভাইজ দিয়ে টেক্সট বইটা ভালোভাবে পড়াশুনো করে, এবং যদি কোথাও সমস্যা থাকে আমাকে বলবে, তাহলে আমরা নতুন করে আবার সেটাকে একটু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তো ভারতবর্ষের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? তো ভারতবর্ষের জনসংখ্যার আজকে আমরা দ্বিতীয় অংশ আলোচনা করব, কারণ বেশ বড় একটা অংশ একই দিনে সবটুকু আমরা কমপ্লিট করতে পারিনি, দুটি ভাগে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? দেখা যাচ্ছে আমরা তো জনসংখ্যা জেনেছি যে কোথায় কেমন জনসংখ্যা, এবং সেন্সাস কত বছর অন্তর হয়, বলো কত বছর অন্তর হয়? 10 বছর অন্তর হয়। লাস্ট কবে হয়েছিল? 2011 সালে। 2011 সাল অনুযায়ী ভারতবর্ষ জনসংখ্যা কত ছিল? 121 কোটি। এই 2011 সালের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশ কততম স্থান অধিকার করেছিল? দ্বিতীয়। তখন প্রথম কে ছিল? চীন। বর্তমানে আমরা চীনকে টপকে প্রথম স্থান অধিকার করেছি। আমাদের বর্তমান জনসংখ্যা কত? 142 কোটির কাছে, ঠিক আছে? আচ্ছা দেখো, জনসংখ্যা এবং জনঘনত্ব, আমরা পূর্বের ক্লাসে জনসংখ্যা সম্পর্কে জেনেছি, এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে সব জায়গায় তো সমানভাবে জনসংখ্যা সমানভাবে গড়ে ওঠেনি। কোথায় কোথায় জনসংখ্যা বেশি আর কোথায় কোথায় কম, জাস্ট একটু আমাকে অল্প কথা একটু বলো তো। পাহাড়ি অঞ্চলে অর্থাৎ দুর্গম অঞ্চলে, হ্যাঁ বলো, জঙ্গল, যেখানে ঘন জঙ্গল রয়েছে, মরুভূমি অঞ্চলে, এই জায়গাগুলোতে কি জনসংখ্যা বেশি, তাই তো? বেশি নয় তাহলে? আচ্ছা, এই জায়গাগুলোতে জনসংখ্যার পরিমাণ কম, তাই তো? জনবিরল অঞ্চল এগুলো। আচ্ছা, আর জনসংখ্যা বেশি তাহলে কোনগুলো বলো? সমভূমি অঞ্চল, তাই তো? সমভূমি অঞ্চল, তারপরে তোমার নদীর তীরবর্তী অঞ্চল, যেখানে মৃত্তিকা বেশ উর্বর। প্রশাসনিক ক্ষেত্রে কোনো অঞ্চল যদি উন্নতি লাভ করে, রাজনৈতিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি উন্নতি লাভ করে, সেখানেও জনসংখ্যা লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ আমরা দিল্লি, কলকাতা, মুম্বাই, এই শহরগুলোর নাম বলতে পারি, তাই না? এগুলো আমরা আলোচনা করেছিলাম। দেখো এইখানটাতে জাস্ট আমি একটু দুটো জিনিস দেখাই। প্রথমে পশ্চিমবঙ্গের একটা ম্যাপ তোমাদের সামনে আমি রেখেছি। দেখো পশ্চিমবঙ্গের তোমাদের একদম যে পশ্চিম দিকটা দেখো, যেটা মালভূমি অংশ আমরা বলি, যেটা তোমার পুরুলিয়া, বাঁকুড়া, আর এদিকে তোমার অল্প সামান্য ঝাড়গ্রামের কিছু অংশ আছে এবং বর্ধমানের কিছু অংশ আছে। এখানটায় তুলনামূলকভাবে অন্যান্য অঞ্চল অপেক্ষা জনসংখ্যা বেশ খানিকটা কম, ঠিক আছে? সব থেকে বেশি কোথায় দেখো? সব থেকে বেশি হচ্ছে আমাদের এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। দেখো এই যে ম্যাপটা দেখা যাচ্ছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা সারাউন্ডিং, এই যে জায়গাগুলো এইখানটাতে, এবং যেটা গঙ্গার নদীর তারপর শাখা নদী এসে চলে এসছে এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে
জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যায়। উত্তর দিকে দেখো, উত্তর দিকে যেমন তোমার কালিম্পং, আলিপুরদুয়ার, এগুলো হিমালয়ের একদম পাদদেশীয় অঞ্চল, সেই জন্য সেখানটাতে জনসংখ্যা অনেকটাই কম। কিন্তু দার্জিলিং এ জনসংখ্যা খুব বেশি বলবো না, আবার একদম কম বলবো না, মাঝারি জনসংখ্যা লক্ষ্য করা যায়। কেন? সেইখানটাতে পর্যটন শিল্পে ব্যাপক উন্নত, এবং পর্যটন শিল্প উন্নত হওয়ার জন্য সেখানটায় কি হয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পেয়েছে, অর্থনৈতিকভাবে সেই জায়গাটা উন্নত লাভ করতে পেরেছে। আর দার্জিলিং এর কি বিখ্যাত বলো? চা চাষ বিখ্যাত। তাহলে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে কেন্দ্র করে কিন্তু সেই জায়গাটা উন্নতি লাভ করতে পেরেছে। তাহলে উন্নতি লাভ কারা করেছে? মানুষের দ্বারাই উন্নতি হয়েছে, তাই সেখানে জনসংখ্যার আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো? দার্জিলিং কে কে গেছে? আচ্ছা, ভালো জায়গাটা, খুব ভালো জায়গা না? দার্জিলিং এ গিয়ে তোমরা সূর্যোদয় দেখেছো? যেটা কাঞ্চনজঙ্ঘা, ওখানটা সূর্যের যখন ঠিক সূর্যোদয় হয়, কেমন লাগে দেখতে? অসাধারণ, তাই না? মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটাই সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ হলো, এরপরে ভারতবর্ষ। দেখো ভারতবর্ষ যদি আমি বলি, দুটো রাজ্য দেখো মূলত লাল রং করা হয়েছে, যেটা 1000-এর বেশি জনঘনত্ব, মানে প্রতি বর্গ কিমিতে 1000-এর বেশি, পশ্চিমবঙ্গ আর কোথায়? বিহার। তারপরে দেখো এখানটাতে রয়েছে তোমার উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি সংলগ্ন। মাঝারি দেখো গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এগুলো একটু কম। আর মাঝারি, কম মাঝারির দিক থেকে তোমার মহারাষ্ট্র, গোয়া, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এগুলো আমরা বলতে পারি, ঝাড়খণ্ড বলতে পারি। ঠিক আছে? আর একদম উপর দিকে দেখো জম্মু কাশ্মীর, যেটা হিমালয় পার্বত্য অঞ্চল, জনসংখ্যা আধিক্য প্রায় নেই বললেই চলে, খুব কম সংখ্যক জনসংখ্যা। যেটুকু সমতল রয়েছে জম্মুর দিকটা, সেখানটা জনসংখ্যা একটু বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা এতক্ষণ জনঘনত্ব জনঘনত্ব বেশ আমার মুখ থেকে অনেকবার তোমরা শুনেছো। তো জনঘনত্ব জিনিসটা কি? জনঘনত্ব কাকে বলবো আমরা? জনঘনত্ব বলতে আমরা বলবো হচ্ছে যে কোনো অঞ্চলে মানুষের বন্টনগত তারতম্যের সূচক হলো জনসংখ্যার ঘনত্ব। বন্টনগত তারতম্য কেমন? অর্থাৎ একটা অঞ্চলে কত মানুষ সেখানে বসবাস করছে, এবং এটার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে, আমরা ধরো ভারতবর্ষে জনঘনত্ব নির্ণয় করব, তাহলে ভারতবর্ষের মোট যে ক্ষেত্রফল, সেটাকে আগে আমাদেরকে নির্ণয় করতে হবে। ঠিক আছে? তারপরে ভারতবর্ষের যে মোট জনসংখ্যা, সেটাকে আমাকে বার করতে হবে। তারপরে যখন এই দুটো মোট জনসংখ্যা, এই মোট জনসংখ্যাকে যদি মোট জমির ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের জনঘনত্ব পাবো। বোঝা গেল? তাহলে কি বলছে? প্রতি স্থানের, কোন স্থানের প্রতি বর্গ কিলোমিটার আয়তনে যতজন লোক বসবাস করে তাকেই জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি বলা হয়। কোন অঞ্চলের জনঘনত্ব নির্ণয় করতে হলে সেই অঞ্চলের মোট আয়তন, এই যে মোট আয়তন, ক্ষেত্রফল দিয়ে সেই অঞ্চলের মোট জনসংখ্যাকে ভাগ করতে হচ্ছে। ঠিক আছে? কি বলছে? জনঘনত্ব মোট জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জমির ক্ষেত্রফল। 2011 সালের অনুযায়ী যদি ভারতের জনঘনত্ব নির্ণয় করা যায়, তাহলে 121 কোটি, একে 31.66 লক্ষ বর্গ কিলোমিটার যদি আমি ভাগ করি, তাহলে ভাগফলটা এরকমই দাঁড়ায় 382.20। তাহলে জনসংখ্যাকে তো আমরা শতাংশের হিসাবে বা দশমিকে বিচার করতে পারি না, তখন কি হচ্ছে? 382 জন প্রতি বর্গ কিমি আমরা বার করতে পারলাম। তাহলে ভারতবর্ষের 2011 সাল অনুযায়ী জনঘনত্ব কত দাঁড়ালো? 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। তোমাদের যদি জিজ্ঞাসা করা হয়
যে কোনো অঞ্চলে জনঘনত্ব যদি জিজ্ঞাসা করা যায়, তাহলে কিন্তু আমাদেরকে এটাই বলতে হবে যে জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটার। তুমি যদি এই শব্দটা ব্যবহার না করো সংখ্যার পরে, তাহলে কিন্তু উত্তরটা সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বোঝা গেল জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করতে হচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথমে আমরা জনসংখ্যা নির্ণয় করছি আর ক্ষেত্রফল নির্ণয় করছি। তাহলে প্রথমে জনসংখ্যা, এই জনসংখ্যাকে মোট জমির ক্ষেত্রফল দিয়ে মানে আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই আমরা জনঘনত্ব পেয়ে যাব। ক্লিয়ার? ওকে। এই জনঘনত্বের বৈশিষ্ট্য কি? জনঘনত্ব হলো মানুষ জমির একটা পরিমাণগত সম্পর্ক। কি? মানুষ এবং জমি, তার মানে কতটা জমি এবং মানুষ আছে সেটা আমরা অনুপাত পাচ্ছি, পরিমাণগত একটা সম্পর্ক নির্ণয় করতে পারছি। এই জনঘনত্ব থেকে কোনো দেশের মোট জনসংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা যায় না। ঠিক আছে? জনঘনত্ব সম্পর্কে ধারণা লাভ করা যাচ্ছে না জনসংখ্যা সম্পর্কে। জনঘনত্ব থেকে দেশের কাম্য জনসংখ্যা ও দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না। তাহলে এই যে জনঘনত্ব আমরা নির্ণয় করছি, এখান থেকে দেশটা অর্থনৈতিক দিক থেকে কতটা উন্নত, কত জনসংখ্যা রয়েছে, এটা কিন্তু নির্ণয় করতে আমরা পারি না। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাদের একটা কথা বলতে পারি এখানটাতে, যে বাংলাদেশের জনঘনত্ব তোমার প্রায় 1200-র কাছাকাছি। ঠিক আছে? সেখানে আমাদের ইন্ডিয়ার জনঘনত্ব 382 জন, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা দেখা গেল 20 কোটি, 20 কোটি থেকে 22 কোটির মধ্যে। আমাদের এখানে জনসংখ্যা 2011 সাল অনুযায়ী 121 কোটি। তাহলে এই যে জনঘনত্বের কতটা ডিফারেন্স তুমি দেখো, তাহলে কি বোঝা গেল জনসংখ্যা কোথায় কম কতটা বেশি? বাংলাদেশে জনঘনত্ব এতটা বেশি কিন্তু জনসংখ্যা কিন্তু কম। আমাদের ইন্ডিয়াতে জনঘনত্ব অনেকটাই কম কিন্তু জনসংখ্যার পরিমাণ অনেকটাই বেশি। তাহলে এর দ্বারা কি বোঝা গেল? বাংলাদেশের সামগ্রিক যে আয়তন, ঠিক আছে, সেই অপেক্ষা আমাদের ভারতবর্ষের আয়তন অনেকটাই বেশি। যদি আমরা দুটো দেশ সম্পর্কে জানি, তখন আমরা এটা তুলনা করতে পারবো। আচ্ছা, জনঘনত্ব সর্বদা পূর্ণ মানে প্রকাশ করা হয়, যেটা আমি তোমাদের বলছিলাম। যেহেতু জনসংখ্যা তো আমরা দশমিক, কাউকে তো হাফ করতে পারবো না, পারবো কি? কাউকে হাফ করতে আমরা পারবো না, তাহলে পূর্ণ মানে আমরা এটাকে প্রকাশ করছি। এই গেল আমাদের জনঘনত্ব সম্পর্কে সম্পূর্ণ ধারণা। ঠিক আছে? এরপরে যেটা আমরা দেখব বা জানবো সেটা হচ্ছে ভারতবর্ষের এই যে রাজ্য এবং কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে, তাদের জনঘনত্ব কোথায় কম কোথায় বেশি সেগুলো আমরা দেখব। আমি যখন বলবো একটু ম্যাপটা একটু ভালো করে খেয়াল করবে, ম্যাপটা খেয়াল করলে বুঝতে পারবে। দেখো, অত্যাধিক জনঘনত্ব যুক্ত অঞ্চল কোনগুলো? একদম শুরুতে যেটা 850 জনের বেশি বলা হয়েছে, কোন কোন জায়গা রয়েছে? ম্যাপের দিকে তাকাও সবাই। বিহার খুঁজে পেয়েছো? পশ্চিমবঙ্গ, কেরল, যেহেতু বিহার সব থেকে বেশি জনঘনত্ব বেশি, জন্য বিহারের নামটাই বলা হয়েছে। কেরালা, দেখো এই যে কেরালা, উত্তরপ্রদেশ, তারপর রয়েছে দিল্লি, এই যে পাশেই রয়েছে দিল্লি, চণ্ডীগড়, এখানেই চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ আর পুদুচেরি। ঠিক আছে? এই লাক্ষাদ্বীপ আর পুদুচেরি, এখানে গোয়ার এখানটা পুদুচেরি লক্ষ্য করা যায়। তাহলে এই জায়গাগুলোতে 800-র বেশি জনঘনত্ব লক্ষ্য করা যায়। অধিক জনঘনত্ব কোথায়? 401 থেকে 800 জন। পাঞ্জাব, দেখো এই যে পাঞ্জাব, হরিয়ানা, পাঞ্জাব হরিয়ানা পাশাপাশি। তামিলনাড়ু একদম নিচের দিকে দেখো, যেটা তোমার একটু ক্রিম কালার টাইপের। ঝাড়খণ্ড দেখো, বিহার পশ্চিমবঙ্গের মাঝখানে ঝাড়খণ্ড, এবং দাদরা নগর হাভেলি। এই যে দাদরা নগর হাভেলি, গুজরাট আর মহারাষ্ট্রের কাছে দাদরা নগর হাভেলি। ঠিক আছে? মধ্যম জনঘনত্ব 201 থেকে 400 জন।
কোথায় কোথায় রয়েছে? আসাম, যেটা দেখো নীল রং দিয়ে ম্যাপে দেখানো হয়েছে, আসাম, গোয়া, মহারাষ্ট্র, তারপরে ত্রিপুরা, আর দেখানো হয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা। নীল রং দিয়ে যে ম্যাপগুলো দেখানো হয়েছে। বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল কোনগুলো? 101 থেকে 200 জন। মেঘালয়, দেখো একটু হলুদ কালার দিয়ে, হালকা হলুদ, মেঘালয় দেখানো হয়েছে, মণিপুর দেখানো হয়েছে পাশাপাশি, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, হিমাচল প্রদেশ, দেখো জম্মু কাশ্মীর লাদাখের নিচে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই যে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ঠিক নিচে উত্তরাখণ্ড, আর রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যা ঝাড়খণ্ডের পাশে ছত্তিশগড়। ঠিক আছে। অতি বিরল, যেখানে জনঘনত্ব আরো কম, কোথায় কোথায়, যেটা একটু গ্রে কালার দিয়ে দেখানো হয়েছে, অরুণাচল প্রদেশ, দেখো একদম পূর্ব দিকে অরুণাচল প্রদেশ, অসমের ওপরে, মিজোরাম, নিচের দিকে মণিপুরের নিচে মিজোরাম, সিকিম, পশ্চিমবঙ্গের ওপরে সিকিম, এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই যে নিচে দ্বীপ অঞ্চল যেটা আমাদের, কাশ্মীর, লাদাখ, একদম উপর দেখো জম্মু কাশ্মীর আর লাদাখ। তাহলে এইটা গেল আমাদের ভারতবর্ষের যে রাজ্যগুলো জনঘনত্ব কত আছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল জনঘনত্ব অনুযায়ী বিভিন্ন ভাগে যে ভাগ করা হয়েছে, সেই অনুযায়ী মানচিত্র করে তোমাদেরকে এটা বলে দেওয়া হলো। বুঝতে পেরেছো? ঠিক আছে। এরপরে দুটো তথ্য আমরা জানবো, সেটা হচ্ছে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কি, সেটা বিহার, 1102 জন প্রতি বর্গ কিলোমিটার। বারবার বলছিলাম এই যে প্রতি বর্গ কিমি, এটা তোমাদেরকে বলতে হবে। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন প্রতি বর্গ কিমি। সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, 11,297 জন প্রতি বর্গ কিমিতে। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, 5 জন প্রতি বর্গ কিমিতে। ঠিক আছে। তাহলে সব থেকে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? বিহার, কত? 1102 জন। আর জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, কতজন করে? মাত্র 5 জন করে। এইটা কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে না। একটা বলা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের জনঘনত্ব, তার মধ্যে সর্বাধিক আর সর্বনিম্ন বলা হয়েছে, আর একটা রাজ্যের কথা বলা হয়েছে, সর্বাধিক আর সর্বনিম্ন বলা হয়েছে। এই যে দিল্লি সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এখানকার জনঘনত্ব দেখো 11,297 জন। অর্থাৎ এই যে ছোট্ট একটা শহর, এই শহরে প্রচুর মানুষের বসবাস। ঠিক আছে। সেই জন্য সেইখানকার মানে অল্প জায়গাতে বেশি মানুষ বসবাস করছে, সেই জন্য এখানকার জনঘনত্ব সব থেকে বেশি হয়েছে ভারতবর্ষের মধ্যে। ঠিক আছে, বোঝা গেল তো? আচ্ছা, এরপরে কয়েকটা প্রশ্ন আছে জনঘনত্ব অনুযায়ী, যে কোন অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক, কোন অঞ্চলে জনঘনত্ব কম, কি কারণ রয়েছে, সেগুলো আমরা পরপর জানব। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে গাঙ্গেয় সমভূমিতে, অর্থাৎ গঙ্গার যে সমভূমি, গঙ্গার গতিপথ অনুযায়ী যে অঞ্চল, গঙ্গার এই সমভূমিতে জনসংখ্যা এবং জনঘনত্ব বেশি কেন? কেন বেশি দেখি আমরা, চলো জানি একটু। তার আগে আমরা একটু বলে নিই যে উত্তর ভারতের গঙ্গা সমভূমি ভারতবর্ষের সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল। এই অঞ্চলে কোন কোন রাজ্য মূলত লক্ষ্য করা যায় গাঙ্গেয় সমভূমিতে? উত্তরপ্রদেশ, বিহার আর পশ্চিমবঙ্গ। ঠিক আছে, গঙ্গার যে গতিপথ। তো এই মোট জনসংখ্যায় উত্তরপ্রদেশ ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি, প্রায় 20 কোটি মানুষের বসবাস, না 20-24 কোটির কাছাকাছি।
তৃতীয় হচ্ছে বিহার, পশ্চিমবঙ্গ হচ্ছে চতুর্থ জনসংখ্যার দিক থেকে। আর জনঘনত্বের বিচারে আবার বিহার প্রথম, একটু আগেই বললাম, পশ্চিমবঙ্গ দ্বিতীয়, উত্তরপ্রদেশ চতুর্থ। তো এই গঙ্গা সমভূমি অঞ্চলে সেই জন্য জনসংখ্যা জনঘনত্ব বেশি হওয়ার কারণগুলি কি কি লক্ষ্য করা যাচ্ছে? প্রথম যে কারণ বলছে সমতল ভূভাগ ও উর্বর মৃত্তিকা। তো আমরা জানি যে এই যে গঙ্গা সমভূমি অঞ্চলে সমভূমিটাই বেশি এবং পলিগঠিত হওয়ার জন্য এখানটায় মানুষের বসতি গড়ে ওঠার পক্ষে যথেষ্ট অনুকূল হয়েছে। ঠিক আছে, সেই জন্য অতি প্রাচীনকাল থেকেই এখানে জনবসতি গড়ে উঠেছে। বোঝা গেল? নদ নদীর প্রভাব। নদ নদীর প্রভাবে কি বলা হচ্ছে? প্রধান নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে অসংখ্য উপনদী। ঠিক আছে, এই উপনদীগুলোর জল যেমন সেচ কার্যে ব্যবহার করা হচ্ছে, শিল্পে ব্যবহার করা হচ্ছে, পানীয় হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই জন্য গঙ্গা নদী পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম, যার জন্য এখানে জনবসতি বেশি। উন্নত কৃষি ব্যবস্থা। সমতল ভূমি হচ্ছে, প্রথমে আমরা বারবার বলে সমতল ভূমি হওয়ার জন্য অতি উর্বর পলি মাটি এবং জলসেচের সুবিধার জন্য এই অঞ্চল কৃষিতে বেশ উন্নত। প্রায় সব ধরনের ফসল এখানটায় উৎপন্ন হয়। আমরা যখন কৃষিকাজ পড়েছি দেখবে সব ধরনের কৃষিকাজ মোটামুটি উৎপন্ন হয়। কৃষি ব্যবস্থা অত্যন্ত নিবিড় এবং অধিকাংশ জমিতেই বছরে দুবার ফসল উৎপাদন করা যায় এবং অসংখ্য জমি রয়েছে যেগুলি বহু ফসলি। এই জন্য এই উত্তরপ্রদেশকে ভারতের কৃষি ভান্ডার বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা, এরপরে উন্নত পরিবহন ব্যবস্থা। সমভূমির কারণে, তাহলে সমভূমি যেখানটায় থাকবে পাহাড়, আচ্ছা বলতো পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা কেন উন্নত? কারণ সেখানে অতি সহজে আমরা রাস্তা, সড়ক পথ বা রেলপথ এগুলো আমরা সহজে তৈরি করতে পারি না। যদি তৈরি করতে হয় পাহাড় ফাটিয়ে, প্রকৃতিকে নষ্ট করে, এবং পাহাড় ফাটানো খুব মুখের কথা নয় এবং সেটা অনেকটাই ব্যয়সাধ্য এবং সেটা অনেকটা উন্নত প্রযুক্তি নির্ভর করতে হয়, না হলে সমগ্র পাহাড় ধসে যাবে, ধস নামবে। তাহলে যার জন্য তৈরি করা হচ্ছে যদি সেটা যদি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে সেখানটায় তৈরি করার কোনো মানেই হয় না। তাহলে সেই জন্য পাহাড় অঞ্চল অপেক্ষা আমার সমভূমি অঞ্চলে পরিবহন ব্যবস্থা বেশ উন্নত, মানুষের যাতায়াতও অনেকটাই বেশি, ফলে এখানটায় মানুষ বসতি স্থাপন শুরু করেছে। শিল্পের উন্নতি। তাহলে মানুষকে বেঁচে থাকার জন্য মানুষকে তো কোনো না কোনো কাজ করতে হবে। তাহলে যে অঞ্চলে সমতল ভূমি হওয়ার জন্য অনেকগুলো শিল্পাঞ্চল যদি গড়ে ওঠে, সেই শিল্পাঞ্চলে কাজের সুবিধার জন্য মানুষ সেখানে বসতি স্থাপন করবে। তাহলে কি বলা হচ্ছে? উন্নত পরিবহন ব্যবস্থা, তারপর যে শিল্প গড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল এই অঞ্চল থেকে পাচ্ছে। যেমন এখানে পাট শিল্প গড়ে উঠেছে, পাটের জন্য পাট চাষ হচ্ছে। চিনি শিল্প গড়ে উঠেছে, চিনি বা গুড় শিল্প, তার জন্য কি হচ্ছে? পশুপনা আখ শিল্প গড়ে উঠেছে, কটন শিল্প আছে কাছাকাছি অংশে। এই জন্য এইসব অঞ্চলে মানুষ বসতি স্থাপন শুরু করেছে। সম্মিলিত এই কারণগুলির প্রভাবেই গঙ্গা সমভূমি অত্যন্ত ঘন বসতিপূর্ণ অঞ্চল হিসাবে লক্ষ্য করা যায়। বোঝা গেল? প্রশ্ন কি ছিল আমাদের? গাঙ্গেয় সমভূমিতে জনসংখ্যা ও জনঘনত্ব বেশি কেন? নির্দিষ্ট এই কারণগুলির জন্য জনঘনত্ব বেশি কেন, তাহলে বোঝা গেল তাহলে? ঠিক আছে, চলো। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বা নিম্ন গঙ্গা সমভূমিটা, আমাদের পশ্চিমবঙ্গের যে অঞ্চলটা আমাদের বলা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ বা নিম্ন গঙ্গা সমভূমিতে জনসংখ্যা এবং জনঘনত্ব বেশি কেন? তাহলে আমরা পূর্বের ক্লাসেই বা বিভিন্ন সময় আমরা জেনেছি যে কোনো অঞ্চলে জনবসতি গড়ে ওঠার জন্য
কি কি কারণ থাকলে মানুষ সেখানটায় জনবসতি গড়ে তুলবে। নির্দিষ্ট কতগুলি কারণ রয়েছে। তাহলে তোমাদের যদি নির্দিষ্ট কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে মনে নাও থাকে, তাহলে মাথায় রাখবে ওই অঞ্চলে এমন কিছু অংশ প্রাকৃতিক দিক থেকে হোক এবং অর্থনৈতিক দিক থেকে হোক, সাংস্কৃতিক দিক থেকে হোক, কোনো কারণ রয়েছে এবং বিভিন্ন সম্মিলিত কারণগুলি থাকার জন্যই কিন্তু সেখানে জনবসতি অন্যান্য অঞ্চল অপেক্ষা বেশি। পশ্চিমবঙ্গের ক্ষেত্র যদি আলোচনা করা যায়, তাহলে 2011 সালের জনসংখ্যা আদমশুমারি অনুযায়ী এখানকার জনসংখ্যা হচ্ছে প্রায় 9 কোটির কাছাকাছি, 9 কোটির বেশি। আর জনঘনত্ব 1028 জন প্রতি বর্গ কিমিতে। উত্তরের পার্বত্য এবং পশ্চিমের মালভূমি ছাড়া সর্বত্র জনঘনত্ব অনেকটাই বেশি। তাহলে কি আছে দেখো, তোমরা দেখো প্রথম যে অংশটা পড়েছি গঙ্গা সমভূমি, এখানকার দেখো পয়েন্টগুলো কিন্তু অনেকটাই তোমরা মিল পাবে। এখানে কি বলা হচ্ছে, সমতল ভূভাগ ও উর্বর মৃত্তিকা। তাহলে উত্তরে পার্বত্য ও পশ্চিমে মালভূমি ছাড়া সর্বত্র ভূমি সমতল ও উর্বর পলিমাটি গঠিত, যা কৃষিকাজ গড়ে ওঠার অত্যন্ত অনুকূল। তাহলে বুঝতেই পারছো, তাহলে পার্বত্য অংশ এবং মালভূমি এইটুকু বাদ দিয়ে আর যেটুকু অংশ রয়েছে সব জায়গাতে তোমার পলিমাটি কৃষিকাজ গড়ে ওঠার জন্য অনেকটাই অনুকূল। নদ নদীর প্রভাব, তাহলে নদী সমভূমি অঞ্চলের উপর দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ বেশ অনেকটা নির্ভরশীল। সেজন্য কি হচ্ছে, সমগ্র পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হয়েছে। বেশিরভাগ নদীগুলো পরিবহনে যেমন উন্নত, তেমনি নদীর জলসেচ, বিভিন্ন পানীয় হিসাবে এবং শিল্পে ব্যবহৃত হচ্ছে। তাহলে নদ নদীর প্রভাবের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে উন্নত কৃষি ব্যবস্থা। কি উন্নত কৃষি ব্যবস্থা রয়েছে এখানটাতে? অতি উর্বর পলিমাটি, জলসেচ করা যাচ্ছে এবং একই জমিতে আমরা দুবার ফসল ফলাতে পারছি। কৃষিকাজ নিবিড় এবং জীবিকা সত্তা ভিত্তিক হচ্ছে, মানুষ নিজের চাহিদার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে ফসল ফলাতে পারছে। সেই জন্য এখানে কৃষিকাজ সহজেই গড়ে তুলতে পারছে, মানুষ বসতি স্থাপন করছে কৃষি জমির আশেপাশে অঞ্চলে। উন্নত পরিবহন ব্যবস্থা, আমাদের পশ্চিমবঙ্গ সমতল ভূমি হওয়ার জন্য এখানে যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত, সবকিছু রয়েছে। এবং পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যা ভারতবর্ষের কোনো রাজ্য নেই, একদম উত্তরে যেমন হিমালয় পদদেশীয় অঞ্চল লক্ষ্য করা যায়, আবার দক্ষিণে বঙ্গোপসাগর লক্ষ্য করা যায়। অন্য কোনো রাজ্যে কিন্তু এই বৈশিষ্ট্য কেউ দেখতে পাবে না, এটা আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। তো যাই হোক, পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা সড়কের দিক থেকে, রেলপথের দিক থেকে, জলপথের দিক থেকে, আকাশপথের দিক থেকে, সব দিক থেকেই যথেষ্ট উন্নত হওয়ার জন্য এখানে মানুষ বসতি স্থাপন করতে আসে। শিল্পে উন্নত, স্বাধীনতার পূর্ব থেকেই এখানে অসংখ্য শিল্প এবং অনেক শিল্প দেখা যায়, যে কাগজ শিল্প, পাট শিল্প সর্বপ্রথম স্থাপন হয়েছে আমাদের এই কলকাতা, হাওড়া এই তীরবর্তী অঞ্চলে, পশ্চিমবঙ্গে। সেই জন্য এখানটাতে অনেক মানুষ বসতি স্থাপন করতে শুরু করেছে অনেক আগে থেকে। এবং তোমরা ইতিহাস পড়তে গিয়ে তোমরা জেনেছো কোনো একটা সময় ভারতবর্ষের রাজধানী কিন্তু আমাদের এই বাংলা ছিল, কলকাতা ছিল। ঠিক আছে, পরবর্তীকালে বিভিন্ন কারণে হোক, প্রশাসনিক কারণ হতে পারে, রাজনৈতিক কারণ হতে পারে, বাংলা থেকে আবার রাজধানী স্থানান্তরিত করে নেওয়া হয়েছে। তো সেইখান থেকেও কিন্তু একটা জনসংখ্যার আধিক্য হওয়ার কারণ পশ্চিমবঙ্গ লক্ষ্য করা যায়। অনুপ্রবেশ কি হিসাবে অনুপ্রবেশ হচ্ছে, তোমরা যদি একটু বাইরের খবর নজর দাও, তোমরা জানো যে বাংলাদেশে একটা এখন টালমাটাল পরিস্থিতি চলছে, সে দেশে সরকার ভেঙে গেছে। তো এখন বিভিন্ন ব্যাপকভাবে তোমার বাংলাদেশ সীমান্ত যে অঞ্চলগুলো রয়েছে, ব্যাপকভাবে সেখানটাতে মানুষের অনুপ্রবেশ লক্ষ্য করা যাচ্ছে। এবং এটা শুধু এখন তো হচ্ছে বলে নিরাপত্তা অনেকটা বেশি রয়েছে, কিন্তু সারা বছর বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশকারী জনসংখ্যা একটা বেশ
ব্যাপক পরিমাণ জনসংখ্যা কিন্তু এখানে আসতে লক্ষ্য করা গেছে। তাহলে সম্মিলিত এই কারণগুলির জন্য পশ্চিমবঙ্গ তথা নিম্নগাঙ্গেয় সমভূমিতে জনসংখ্যা এবং জনঘনত্ব অনেকটাই বেশি। বোঝা গেল? তাহলে পশ্চিমবঙ্গের যদি জনঘনত্ব বেশি বলা হয়, কোন কোন কারণগুলো তোমরা আমাকে বলবে, এক এক করে বলো। সমতল ভূভাগ, উর্বর মৃত্তিকা, বেশ, নদ নদীর প্রভাব, আর উন্নত কৃষি ব্যবস্থা, ভেরি গুড, শিল্পে উন্নত, আর রয়েছে পরিবহন ব্যবস্থা, আর লাস্ট অনুপ্রবেশ। মনে থাকবে এই 6টি কারণ? খুব ভালো। এবার আমরা জানবো ভারতবর্ষের যে কেরালা রাজ্য রয়েছে, যেটাকে কেরল নামেও চিনি আমরা, সেইখানকার জনঘনত্ব বেশি কেন? তো ভারতবর্ষে কেরল রাজ্যটি বলতো, কেরল রাজ্যটি আমি যখন জনসংখ্যা একটা তথ্য বিশ্লেষণ করছিলাম, কি কারণে এটা বিখ্যাত ছিল একটু বলতো? সাক্ষরতার হার বেশি, ভেরি গুড, আর নারী পুরুষ অনুপাত এখানটায় কিন্তু অনেকটাই বেশি। ঠিক আছে, আচ্ছা। তো এইখানটাতে 2011 সাল অনুযায়ী এখানকার জনঘনত্ব হচ্ছে 860 জন। দেখো, এটা কেরলের একটা শহর, এই শহরে দেখো যদি এত বিল্ডিং থাকে, জনঘনত্ব বেশি হবে তো। তাহলে এবং এই ম্যাপটার মধ্যেও দেখো কেরালা একটা অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল। তাহলে কেরালাতে কেন জনঘনত্ব বেশি হলো দেখি। প্রথমে বলা হচ্ছে কৃষির উন্নতি। তাহলে কেরালার পশ্চিম অংশ উর্বর উপকূলীয় সমভূমি অন্তর্গত এবং সেখানে নিবিড়ভাবে বিভিন্ন ফসলের চাষ করা যাচ্ছে, চাষ হয়। পূর্বাংশ পার্বত্য ভূমি হলেও এখানে কিন্তু বাগিচা ফসল যেমন চা, কফি এবং তার পাশাপাশি নারকেল একটা অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফসল এই কেরালার। এবং বিভিন্ন ধরনের মশলা এখানে প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন হতে দেখা যায়। ফলে ভূপ্রাকৃতিক অঞ্চল হওয়ার জন্য এখানকার জনসংখ্যা অনেকটাই বেশি। মৎস্য আহরণ, তোমরা খেয়াল করো, এই যে কেরালা একদম উপকূল অংশে রয়েছে, যেটা ভারত মহাসাগর উপকূল অংশে, তো হওয়ার জন্য এখানটায় সমুদ্র অঞ্চল থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা যায়। মৎস্য শিল্পে অত্যন্ত উন্নত, ঠিক আছে। এবং যে কয়ালগুলি, অর্থাৎ যেটা ভেমনাথ কয়াল, অষ্টমুদি কয়াল বলা হয়, যেটাকে অন্য রাজ্যে হ্রদ বলা হয়, সেটা কেরালাতে কয়াল বলা হয়। তাহলে এই কয়ালের জন্য বিভিন্ন জায়গায় জেলেদের অসংখ্য গ্রাম গড়ে উঠেছে। তাহলে তারা যেহেতু মৎস্য আহরণ করতে পারছে, তারা সেখান থেকে অর্থনীতি বা অর্থ আয় করতে পারছে, তার জন্য তারা সেখানটায় বসতি স্থাপন করছে। শিল্পের উন্নতি, দেখা গেল যে কেরালায় বিরাট বড় বড় বৃহৎ শিল্প সেখানে যদি গড়ে নাও বা ওঠে, এখানে অনেক ছোট ছোট ক্ষুদ্র এবং কুটির শিল্প, যেমন নারকেলে বিখ্যাত, নারকেল থেকে দড়ি হচ্ছে, নারকেল ছিবড়া থেকে গদি তৈরি করা হচ্ছে, এবং নারকেলের অংশ দিয়ে প্রচুর ঘর সাজানো জিনিস তৈরি করা যায়, ব্যাগ তৈরি করা যায়, সেই শিল্পে কিন্তু, এবং এগুলো কুটির শিল্প ধরা যায়। এবং তথ্য প্রযুক্তি শিল্প বা নার্সিং এর শিক্ষার ক্ষেত্রে কেরালা কিন্তু বেশ অগ্রণী ভূমিকা পালন করেছে, যার জন্য এখানটায় জনসংখ্যা অত্যাধিক বেশি। লাস্ট হচ্ছে দ্রুত নগরায়ন। কেন দ্রুত নগরায়ন হচ্ছে? বিগত 30 বছরে এই রাজ্যে নগরায়নের হার অন্যান্য অংশ অপেক্ষা বেশ বেশি। তাহলে বেশি বলে এই রাজ্যে অসংখ্য উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। মানুষের মধ্যে শিক্ষা, কালচার, সাংস্কৃতিক দিক থেকে তারা উন্নত বলে তারা, এবং মহিলারাও যথেষ্ট এখানকার সাক্ষরতা লক্ষ্য করা যায় বলে এখানটায় কিন্তু তোমার শিক্ষিতের হার বেশি, এবং তারা সেখানটায় সেই দেখা গেল যে গোঁড়া ভাবপন্থী এখানে করে লক্ষ্য করা যায় না। ফলে মানুষ শিক্ষার অগ্রাধিকার দেয়, যার জন্য অনেক গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান ব্যাপক হারে বেড়ে উঠেছে। তাহলে এর জন্য জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো, প্রথম যে দুটো অংশ আমরা পড়লাম তার থেকে এর যে কারণগুলো কিন্তু একটু আলাদা, শুধু কৃষিটা একটু কমন রয়েছে। আর কি কি রয়েছে বলো? মৎস্য আহরণ উপকূল অঞ্চলে হওয়ার জন্য, শিল্পের উন্নতি,
কুটির শিল্প, মৃৎশিল্প, এই কুটির শিল্প এবং বিভিন্ন মৎস্য সংরক্ষণ শিল্প এগুলো গড়ে উঠেছে। আর দ্রুত নগরায়ন। মনে থাকবে তো কেরালা কেন বিখ্যাত জনসংখ্যার দিক থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। তো আমরা তো হিমালয় পার্বত্য অঞ্চল বলেইছি, জনসংখ্যা বেশ কম। কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার জন্য লাদাখে জনঘনত্ব কত? 5 জন প্রতি বর্গ কিমিতে। তো এই হিমালয় পার্বত্য অঞ্চলে কোন কোন রাজ্য পড়ছে? জম্মু কাশ্মীর, হিমাচল, অরুণাচল প্রদেশ, সিকিমও বলা যেতে পারে, উত্তরাখণ্ড। এই অংশগুলো জনঘনত্ব বেশ কম। কি কি কারণ রয়েছে? পাহাড়ি অঞ্চল মানেই সেখানে বন্ধুর ভূপ্রকৃতি, অর্থাৎ খাড়া ঢাল। তাহলে প্রথম কারণ হচ্ছে বন্ধুর ভূপ্রকৃতি, খাড়া ঢাল হওয়ার জন্য এবং গভীর উপত্যকা হওয়ার জন্য, এবং মৃত্তিকা সেখানটায় কিন্তু সেভাবে লক্ষ্য করা যায় না। দেখো তো আমি ছবি একটা দিয়েছি, তাহলে এখানে কি চাষবাস করা যাবে? মৃত্তিকাই তো নেই, পাহাড় হয়ে রয়েছে, অনুকূল পরিবেশ তৈরি হয়নি। 2 নম্বর হচ্ছে প্রতিকূল জলবায়ু ও ঘন বনভূমি। তাহলে এখানকার মানুষ যে বসবাস করবে তার জন্য তো অনুকূল জলবায়ু হওয়া উচিত। এখানে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে, অতি শীতল একটা অঞ্চল, মানুষ বসতি গড়ে উঠতে পারছে না। অনুর্বর মাটি, তাহলে এখানে যে মাটি চাষবাসের জন্য, কৃষিকাজের জন্য যে মাটির প্রয়োজন, এখানে সেরকম লক্ষ্য করা যায় না। নিবিড় কৃষি ব্যবস্থা বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা সেই অর্থে গড়ে ওঠেনি। এখানে যেই পাহাড়ি অঞ্চলে কি তৈরি হয় বলো? চা আর কফি। যেখানে যেখানে চা কফি আছে শুধু সেইখানেই জনঘনত্ব লক্ষ্য করা যাচ্ছে, যেখানে যেখানে নেই সেখানে পুরো ফাঁকা অঞ্চল। আর কিছু কিছু অংশে ফল মানে আপেল, কমলা লেবু এখানটায় চাষ হয়। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, তো তোমরা তো জানোই পাহাড়ে যোগাযোগ ব্যবস্থা সমভূমি অপেক্ষা বেশ খারাপ, নিম্নমানের। ফলে এখানে উপকরণও নিয়ে যাওয়ার একটা তৈরি করার সমস্যা রয়েছে, জনবসতি গড়ে উঠতে পারছে না যোগাযোগের অভাবে। অনুন্নত অর্থনীতি, যেহেতু অনুকূল জলবায়ু নয়, ভূপ্রকৃতিও প্রতিকূল, সেখানে যে কোনো একটা বড় স্থান পাবে, বড় জায়গা পাবে, শিল্প গড়ে তুলবে, তাহলে শিল্প গড়ে তোলার জন্য সেখানে বড় জায়গার অভাব, শিল্প গড়ে উঠছে না। খনিজ সম্পদ নেই, তাহলে যদি কিছুই না থাকে, যোগাযোগ ব্যবস্থা নেই, তাহলে মানুষ সেখানে কি বসবাস করতে চাইবে? চাইবে না। বিভিন্ন কারণের জন্য সেখানে সেই অর্থে জনসংখ্যা বা জনঘনত্ব গড়ে ওঠেনি। তবে পার্বত্য অঞ্চলে যে যে নির্দিষ্ট কিছু জায়গা আমি বললাম বা বলছি তোমাদেরকে, দেখবে এগুলো সবই কিন্তু বিশেষ করে বাঙালি কেন, সারা ভারত থেকে প্রচুর মানুষ ঘুরতে যায়। সিমলা, মুসৌরি, নৈনিতাল, দার্জিলিং, গ্যাংটক, এই যে অংশগুলো, এখানে জনসংখ্যা এবং জনবসতি ব্যাপক পরিমাণে গড়ে উঠেছে। ব্যাপক পরিমাণ বলবো না, মানে এই অংশ থেকে জনঘনত্ব বেশ খানিকটা বেশি। তাহলে পার্বত্য অঞ্চল যখন বলা হচ্ছে, বন্ধুর ভূপ্রকৃতি, প্রতিকূল জলবায়ু, অনুর্বর মাটি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অনুন্নত অর্থনীতি। এর মধ্যে ব্যতিক্রম কোনগুলো? দর্শনীয় স্থান। অরুণাচল প্রদেশ জনসংখ্যা কেন কম? একই রকম ভাবে দেখো, অরুণাচল প্রদেশ জনসংখ্যা মাত্র 13 লক্ষ এবং জনঘনত্ব মাত্র 17 জন 2011 সালের জনগণনা অনুযায়ী। তো কারণগুলো কিন্তু একই। প্রথমে পার্বত্য ভূমি, যে খাড়া ঢাল, গভীর উপত্যকা, শৈলশিরার অবস্থান, দেখো আমি একটা অংশ দিয়েছি, জনবসতি গড়ে উঠতে পারেনি এই কারণগুলির জন্য। প্রতিকূল জলবায়ু, তাহলে এখানেও ঠান্ডা এবং জলবায়ু যেটা রয়েছে সেটা মানুষের বসবাসের উপযুক্ত খুব একটা নয়, সেই জন্য এখানে গড়ে ওঠে জনবসতি। ঘন বনভূমি, অনুর্বর মৃত্তিকা, তাহলে যেটুকু বনভূমি রয়েছে বা অংশ রয়েছে সবকিছু পুরো ঘন জঙ্গলে ঢাকা এবং মৃত্তিকাও অনুর্বর। তাহলে অল্প কিছু, দেখো এইখানটায় অল্প কিছু অংশে চাষ, কিছু ধাপ চাষ করেছে, কিন্তু সব জায়গায় কিন্তু সেই চাষ ব্যবস্থা, যে সমভূমি অঞ্চল যেমন চাষ করা হয় বৃহৎ যন্ত্রপাতি দিয়ে, এখানে করা যাচ্ছে না। তাহলে অনুন্নত কৃষি ব্যবস্থা এখানে গড়ে উঠছে না, মানুষ বসতি স্থাপন করতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা এখানে কেমন বলো? যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত, এবং অরুণাচল প্রদেশে মাত্র 3টি রেল স্টেশন রয়েছে, সেগুলো হচ্ছে ভালুংপুং পং, গুমটো এবং নাগুন।
তাহলে সড়ক পথ সেই অর্থে ব্যাপক বিস্তার লাভ করতে পারেনি, রক্ষণাবেক্ষণও করে ওঠা যায় না পাহাড়ি অঞ্চল বলে, তো যোগাযোগ ব্যবস্থা অনুন্নত। শিল্পও এখানে খুব একটা শিল্প অনুন্নতি, লাস্ট পয়েন্ট শিল্প অনুন্নতির কথা বলা হয়েছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কাঁচামাল এখানটায় নেই, চাষবাস নেই, সেই জন্য শিল্পও এখানে ব্যাপকভাবে গড়ে ওঠেনি, মানুষ তার জীবিকা নির্বাহের জন্য এখানে সেই অর্থে তারা বসবাস শুরু করেনি। শুধুমাত্র শহর কেন্দ্রিক যে অঞ্চলগুলি রয়েছে সেইখানেই জনবসতিটা লক্ষ্য করা যায় বা গেছে। তাহলে বোঝা গেল। আবার এখানটায় দেখো হিমালয় পার্বত্য অঞ্চলের সাথে অরুণাচল প্রদেশে জনসংখ্যা জনঘনত্ব কম, তার কিন্তু যে কারণগুলো রয়েছে কারণগুলো কিন্তু মিল রয়েছে। পার্বত্য ভূমি, প্রতিকূল জলবায়ু, উন্নত কৃষি, উন্নত যোগাযোগ, শিল্পে সেরকম নেই, মাটিও খুব একটা ভালো নয়। তাহলে এই কারণগুলির জন্য এখানে জনবসতি গড়ে উঠতে দেখা যায় না, এবং হলেও সেটা খুবই কম। সংখ্যা পরিসংখ্যান হচ্ছে, দেখলেই আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইখান থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, সবাই প্রশ্নগুলো একটু ভালোভাবে নোট ডাউন করে নাও। যদি কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবে, আমি তোমাদেরকে সেই প্রশ্নটার উত্তর আবার খুব ভালোভাবে বলে দেব, যাতে তোমাদের কোনো অসুবিধা না থাকে। প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নিয়েছো? ওকে, এই প্রশ্নগুলো কিন্তু বই ধরে ধরে ভালোভাবে পড়বে, আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আবার নতুন অংশ নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।